যেকোনো সময় বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবে যেতে পারে গোটা দেশ। পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি বলছে ঝুঁকিতে রয়েছে সারা দেশের বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা। 2014 সালের ব্ল্যাক আউটের পর গঠিত তদন্ত কমিটির কারিগরি রিপোর্ট বাস্তবায়নে অগ্রগতি না হয় গ্রিড বিপর্যয়ের ঝুঁকি দিনকে দিন বাড়ছে বলেও সতর্ক করেছে কোম্পানিটি। 2014 সালের 1 নভেম্বর স্মরণকালের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে 15 কোটি মানুষ। বাইশ ঘন্টার চেষ্টায় স্বাভাবিক হয় পরিস্থিতি। এরপর গত 3 বছরে বেশ কবার ছোটখাটো বিদ্যুৎ বিপর্যয় হয়, সেসব সামাল দেওয়া হয় পুরনো পদ্ধতিতে লোড কেটে। 2014 ঘটনায় গঠন হয় তদন্ত কমিটি। তাদের দেয়া স্বল্পমেয়াদী পরামর্শ ছাড়া 3 বছরে মধ্য ও দীর্ঘমেয়াদী কোনো পরামর্শই বাস্তবায়ন হয়নি। পিজিসিবির দাবি, চুক্তি না থাকায় বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মুনাফা হারানোর ভয় এবং পিডিবির কারিগরি অক্ষমতার কারণে সেসব পরামর্শ মানা হচ্ছে না। এদিকে ক্রমবর্ধমান চাহিদা পূরণে চালুর অপেক্ষায় নতুন নতুন কয়লা ভিত্তিক ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পিজিসিবির শঙ্কা, এসব কেন্দ্র চালু হলে জাতীয় গ্রিডের ফ্রিকোয়েন্সির ভারসাম্য রক্ষা সম্ভব হবে না, ঘন ঘন ঘটবে গ্রিড বিপর্যয়। নিউক্লিয়ার যদি আসে, একটা ইউনিটই 2000 মেগাওয়াট, একটা 1200 মেগাওয়াট যদি চলে যায় সিস্টেম থেকে, তখন অবস্থাটা কি দাঁড়াবে? তখন কি আমি হাতে কাটিয়ে আর আন্ডারব্রিজে যদি চলবে? কোনোদিনই সম্ভব হবে না। তখন আপনার এই সিস্টেম যদি আমি ইমপ্লিমেন্ট না করতে পারি, তাহলে সিস্টেম ওই 2-3 দিন পর পরই কাজ করবে। পরামর্শকদের নির্দেশনায় 2014 পর পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনকারী 11টি প্রতিষ্ঠানকে নিয়ে অটো গভর্নর এফজিও মোড চালু করে পিজিসিবি। তখন গ্রিড ফ্রিকোয়েন্সি স্বাভাবিক রাখা গেলেও এখন এফজিও মোডে চলছে মাত্র 2টি প্রতিষ্ঠান। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় বিপর্যয়। পিজিসিবির দাবি, এই বিষয়ে মন্ত্রণালয়কে বারবার চিঠি দিয়েও কোনো কাজ হচ্ছে না। আমরা যদি শুধু ইভেন ফ্রি গভর্নিং মোডটাই যদি আমরা এনফোর্স করতে পারি, তাহলে কিন্তু আমাদের মোটামুটি 50% গ্রিড স্টেবল হয়ে যাবে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, আগামীতে সব প্রতিষ্ঠানের সাথেই চুক্তি করা হবে। এরই মধ্যে এ সংক্রান্ত আইনের খসড়া সংসদে পাঠিয়েছে মন্ত্রণালয়। কার্যকরের সম্ভাবনা আছে 3 মাসের মধ্যে। সেই পলিসি অ্যাডাপশনের জন্য আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি, তো হয়তো 1 মাসের মধ্যে আমরা সেটাকে নিয়ে আসবো। সেটা একটা বড় চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় যে আগামী 3 বছরের মধ্যে এই জায়গাটাকে নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি পর্যায়ক্রমে স্মার্ট গ্রিডে যেতে হবে, এছাড়া উপায় নেই। দেশে এখন রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রিড বিপর্যয় বন্ধ করা না গেলে বিদ্যুৎ খাতের এ সাফল্য কোনো কাজেই আসবে না। বন্যার কারণে এবার আমন চাষের লক্ষ্য পূরণ হবে না বলে জানিয়েছে কৃষি বিভাগ। মৌলভীবাজারে বেশিরভাগ ফসল নষ্ট হয়ে গেছে। কিছু এলাকায় আবারও রোপা আমন চাষের উদ্যোগ নিলেও চারা সংকটের কারণে তাও পারছেন না চাষিরা। এদিকে লালমনিরহাটে সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন কৃষকরা। কয়েক দফা বন্যায় এবার মৌলভীবাজারের 5 উপজেলায় সব ফসলই নষ্ট হয়ে গেছে। জেলার বেশিরভাগ এলাকা এখনো পানির নিচে। তবে কিছু এলাকায় রোপা আমন আবাদের প্রস্তুতি নিলেও চারা সংকট ও সময় না থাকায় তাও পারছে না কৃষকরা। ক্ষেতটা এখন আবার ওরাম ও পানি এনে আশা নাই, ক্ষেত পাইমো করিব আশা কম, খুব দুঃখ হচ্ছে ক্ষেত করলাম, 2 দিন পর পর পানি বন্ধ আয় যায়, সব কিছুই আমার ক্ষেতের উপরে। আর আমার কোনো বৃত্তি নাই, ও যদি ক্ষেত নাই যেতে কিরকম বাঁচতাম আর কিরকম হইতাম। কৃষি বিভাগের হিসাবে মৌলভীবাজারে এবার 1,360,000 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্য ধরা হলেও তা পূরণ হবে না। বর্তমানে বন্যার কারণে প্রায় 2,500 থেকে 3,000 হেক্টর জমি আমাদের চাষের আওতায় আনা সম্ভব হচ্ছে না। এখানে এর আওতায় প্রায় 12 থেকে 15,000 কৃষক আছে যারা আংশিকভাবে তারা জমি চাষ করতে পেরেছে। এদিকে লালমনিরহাটে দেরিতে হলো নতুন করে আমনের আবাদ করছেন কৃষকরা, তবে সরকারি সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন তারা। প্রায় মোটামুটি আবারও খরচ ব্যয় হইতেছে, আবার কৃষি বিভাগ থেকে কোনো লোকও আসতেছে না, আর সরকারও কোনো সহযোগিতা দিতে পারছে না। বরাদ্দ না পাওয়ায় চাষিরা এখনো সহায়তা পায়নি বলে জানিয়েছে কৃষি বিভাগ। জেলায় এবার 84,295 হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে আপনার যে ধানের জমিতে 20-25 দিনের ধান আছে যা বন্যায় আক্রান্ত হয় নাই, আপনি সেখান থেকে তুলে ক্ষতিগ্রস্ত জমিতে 1 বিঘা তুলে 5 বিঘা পর্যন্ত রোপণ করতে সক্ষম হবেন।
সরকারি হিসাবে লালমনিরহাটে এবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 65,715 কৃষক। নষ্ট হয়েছে প্রায় 89 কোটি টাকার ফসল। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলায় রোজগার বন্ধ হয়ে গেছে জেলেদের। তবে মা মাছ রক্ষার কর্মসূচিতে নিজেদের ভালোই দেখছেন তারা। আর ইলিশের উৎপাদন বাড়াতে সরকারি পরিকল্পনা এবারও সফল হবে এমন আশার কথাই জানাচ্ছে সংশ্লিষ্ট বিভাগগুলো। প্রজনন ক্ষেত্র রক্ষায় 1 থেকে 22 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই অবস্থায় অলস সময় পার করছেন চাঁদপুরের জেলেরা। কেউ নৌকা মেরামত, কেউ বা জাল সারানোর কাজ করছেন। জেলেরা বলছেন ইলিশ ধরা বন্ধ থাকায় আয় রোজগার না থাকলেও সব দিক বিবেচনায় সরকারি নির্দেশনা মেনে চলছেন তারা। আজকে বিগত কয়েকদিন আমরা মাছ ধরি না, এখন আমরা জাল ফল সব উড়িয়ে লাইছি, উড়িয়া কাজকর্ম করি। আমরা কোনো সাহায্য দিব, কেউ সাহায্য দেয় না। লোন আছি, কিস্তি আছি, যেমন এই যে সরকারি বেড়াকালারা কিস্তি দেয়, কিস্তি উঠাইছি, আবার সুদে টিয়া লইছি, আমরা ক্ষতিগ্রস্ত করতে আসি। প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করতে কঠোর নজরদারি রেখেছেন তারা। এবারও রূপালী মাছের উৎপাদন বাড়ার আশা তাদের। অবাধে বিচরণ করতে পারে এবং তাদের রেণু ছাড়তে পারে সে বিষয়টি আমরা নিশ্চিত করছি। পুলিশ, কোস্টগার্ড এবং নৌ পুলিশ তারা আমাদের সার্বিক সহযোগিতা করছে। আর এই সময় মৎস্যজীবীদের জন্য প্রণোদনা হিসেবে 20 কেজি করে চাল দেওয়ার জন্য আমরা প্রস্তাব প্রেরণ করেছি মন্ত্রণালয়ে। বরাদ্দ আসলেই আমরা এটা ছাড় করে দিব। মা মাছ রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে পটুয়াখালীতেও। এরপরও কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। এইভাবে যদি আমরা 22 তারিখ পর্যন্ত মেইনটেইন করতে পারি, আমাদের বিশ্বাস যে গত বছরে আমরা যেভাবে এই অভিযান চালানোর ফলে মৎস্য চাষের যে একটা প্রচণ্ড সম্ভাবনা তৈরি হয়েছিল ইলিশ মাছের ক্ষেত্রে, প্রজননের ক্ষেত্রে, এবার তার চেয়েও একটা ব্যাপক পরিমাণ ইলিশের ক্ষেত্র তৈরি হবে বলে মৎস্য অফিসার আমাকে জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন ইলিশের উৎপাদন বাড়ানোর কর্মসূচি সফল হলে বেশি সুফল পাবেন জেলেরাই। তাই নিষেধাজ্ঞা মেনে চলার ব্যাপারে আরও বেশি সতর্ক হতে হবে তাদের।